আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস তো? লেখা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তোদের পড়াবো কি গ্যাসের আচরণ। আচ্ছা, হুম। নর্মালি হচ্ছে যে কোনো ধর পদার্থ আমরা যে কোনো দেখি, যে কোনো জিনিস, সেগুলো কি হয়, পদার্থকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জানিস ওরা কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে গ্যাস। তো এখানে তোদের চ্যাপ্টারে কি আছে, মেনলি তোদের গ্যাস নিয়ে আলোচনা করা আছে, যে গ্যাসের আচরণ মানে কি, গ্যাস কেমন আচরণ করে। চাপ যদি বাড়িয়ে দিস, আয়তন বাড়িয়ে দিস, বিভিন্ন যদি প্যারামিটারগুলো চেঞ্জ করতে থাকিস, সেই গ্যাসের মানে গ্যাসটা কেমন আচরণ করে। যেমন ধর, আমি বলছি যে তুই দৌড়াচ্ছিস, এবার যদি সামনে জল দিয়ে দেয় বা সামনে যদি কঠিন কিছু আটকে দেয়, তুই দৌড়াতে পারবি না। সেরকম ভাবে গ্যাসেরও বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে, যেমন বললাম তাপ, চাপ, আয়তন, এইগুলোর উপর ডিপেন্ড করে গ্যাস। তো এইগুলো তুই যেরকম ভাবে যদি চেঞ্জ করে দিস, সেরকম কি হয়, গ্যাসের আচরণও চেঞ্জ হয়ে যায়। আর তোদের এই চ্যাপ্টারে কি আছে মেনলি, ওই যে জিনিসগুলো, বাহ্যিক যে জিনিসগুলো, সেইগুলো চেঞ্জ করলে বা তার উপরে কিরকম ভাবে তোর গ্যাসটা ডিপেন্ড করে, সেটাই হচ্ছে তোর মেন জিনিস। আচ্ছা, এবার হচ্ছে তোদের এখানে আছে গ্যাস মেনলি। তাহলে গ্যাসীয় যে পদার্থগুলো হয়, তিনটা পদার্থ বললাম, যে কঠিন, তরল আর গ্যাস মেনলি, আমি আর ডিপে যাচ্ছি না অতটা, মেনলি তিনটে হয়। এবার তোদের এখানে যে গ্যাস যেহেতু আছে, তাহলে গ্যাসীয় যে পদার্থ হয়, সেই গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে পরিমাপযোগ্য মানে তুই মেজার করতে পারবি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কি কি হয়, ভর হয়, আয়তন হয়, চাপ হয় আর তাপমাত্রা হয়। এগুলো কি হচ্ছে, তুই মেজার করতে পারবি, মানে পরিমাপ করতে পারবি। এক হচ্ছে কি ভর। ভর মানে যে বুঝতেই পারছিস কতটা ভারী, মানে ভর বুঝতে পারছিস, কোনো একটা যদি পদার্থ নিস, সেটা পদার্থটা কতটা ভারী, তার ভর কত, সেটা মেজার করতে পারিস। 2 নম্বর কি, আয়তন, মানে কতটা আয়তন জুড়ে আছে সেটা তুই মেজার করতে পারবি। 3 নম্বর কি, 3 নম্বরে হচ্ছে চাপ। আর 4 নম্বর কি, চাপ আর তাপ। তাহলে কি হচ্ছে, এইগুলো মেজার করতে পারিস, ভর, আয়তন, চাপ, তাপ, এইগুলো তুই মেজার করতে পারবি। আর এই যে চারটা যে পরিমাপযোগ্য ধর্ম আছে, এইগুলো কি হয়, মৌলিক আর যৌগিক গ্যাসের প্রকৃতি মানে তুই জানতে পারবি এর মাধ্যমে। আর এদেরকে কি করা হয়, এই ধর ভর, আয়তন, চাপ আর তাপ, যদি আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দেই, তাহলে কি হচ্ছে, অন্য একটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটার মানে হচ্ছে এটাই, বললাম না একে অন্যের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে কি, একটা যদি চেঞ্জ করে দিই, তাহলে অন্যটা চেঞ্জ হতে পারে। যেমন যদি বলি ধর, তুই না গেলে আমি যাব না, তার মানে কি, আমি তোর উপর নির্ভরশীল, মানে তুই যাবি বা আসবি, তার উপরে আমার যাওয়া নির্ভর করছে। সেরকম এই চারটাও নির্ভরশীল একে অপরের, একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা মেনলি আসবো কোথায়, চাপ আর আয়তনে। চাপ আর আসবো কি, ও আয়তন। সব কিন্তু গ্যাসের, আমরা এখানে শুধু গ্যাস নিয়ে আলোচনা করব, কঠিন বা তরলের আমরা আলোচনা করব না। তাহলে গ্যাসের চাপ, গ্যাসের চাপ কি হচ্ছে। আচ্ছা, গ্যাস গ্যাস মানে কি, মানে বাতাস যে ঘুরে বেড়াচ্ছে, সবাই জানিস গ্যাস। তারপরে ধর, তো সবাই জানিস গ্যাস। এই যে গ্যাসের অণুগুলো, তাহলে বুঝতেই পারছিস গ্যাসের অণুগুলো কি হয়, সর্বদা কি করে, থেমে থাকে কোনো সময় অণুগুলো, সবসময় কি বিচরণশীল, মানে সবসময় এপাশ ওপাশ 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 ঘুরতে আছে। তাহলে কি হচ্ছে, গ্যাসের অণুগুলি সবসময় কি হয়, ঘুরতে থাকে, বিচরণশীল হয়। আর সেই বিচরণ সময় কি হয়, যখন ঘুরে এপাশ ওপাশ করে, তখন কি হয়, সেই সময়ে ওই যে অণুগুলো আছে কি হয়, নিজেদের মাধ্যমে বা তুই যদি কোনো পাত্রে রাখিস, ওই পাত্রের দেওয়ালের সঙ্গে কি হয়, সবসময় সংঘর্ষ হয়। মানে ধর, আমি বললাম যে একটা বিকার আমি ধর নিলাম বা একটা কোনো বাক্স নিলাম, এই বাক্সের মধ্যে আমি গ্যাস ভরে দিয়েছি। তাহলে এগুলো কি হয়, এপাশ ওপাশ ছুটতে থাকে। এবার কি হয়, এর সঙ্গে এটারও কলিশন হতে পারে, সংঘর্ষ হতে পারে, এর সঙ্গে এটার সংঘর্ষ হতে পারে, এটার সঙ্গে এটার সংঘর্ষ হতে পারে। তাহলে কি হচ্ছে, যখন ছুটছে এপাশ ওপাশ করে ছুটছে, তখন কি হচ্ছে, নিজেদের মধ্যেও সংঘর্ষ হতে পারে। আবার কি হতে পারে, এইগুলো যেগুলো আছে এখানেও লাগতে পারে। এর তো বাইরে যেতে পারবে না, কারণ আমি এখানে একটা ঢাকা দিয়ে রেখেছি, একটা একটা বিকারের মধ্যে রেখেছি বা কোনো একটা বাক্সের মধ্যে রেখেছি। সেই জন্য কি হয়, নিজেদের মধ্যে ধাক্কা লাগতে পারে, বা কি হচ্ছে, যেই তুই পাত্রটাতে রেখেছিস, তার দেওয়ালের সঙ্গে কি হয়, সব সময় সংঘর্ষে লিপ্ত হয়, মানে ধাক্কা ধাক্কি হয় সোজা কথা। বললাম যে ওই বাক্সটার মধ্যে অণু নেই, ধর 100 জন মানে
আছে, কি বলে, মানুষ আছে, 100 জন মানুষকে আমি দিয়ে দিচ্ছি। আর কি হচ্ছে, প্রতিটা মানুষকে কি হচ্ছে, একটা কাইনেটিক এনার্জি দিয়ে দিচ্ছি, মানে গতি শক্তি দিয়ে দিচ্ছি। মানে মানুষ ওখানে স্থির থাকবে না, সবসময় দৌড়াবে। তাহলে এই ছোট একটা বাক্সের মধ্যে যদি 100 জন মানুষ দৌড়াতে থাকে, কি হবে তাহলে? একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের ধাক্কা লাগবে, আবার একটা মানুষ গিয়ে কি হচ্ছে, দেওয়ালে ধাক্কা মারবে, কোনো একটা মানুষ কি হচ্ছে, ওই দেওয়ালে ধাক্কা মারছে, এরকম হবে না? মানে আমি বলছি যে সবাই কি গতিশীল, কেউ স্থির নেই। যদি 100টা মানুষ সবাই যদি স্থির থাকে এখানে, তাহলে কি হচ্ছে, কারোর সঙ্গে কারো ধাক্কা লাগবে না। কিন্তু যদি সব মানুষগুলো ঘুরতে থাকে, ছুটতে থাকে, তাহলে কি হচ্ছে, যার সঙ্গে যা ধাক্কা লাগতে পারে, তাই না? বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে কি হচ্ছে হ্যাঁ তাহলে, এবার বুঝতে পেরেছি। তাহলে ওই যে অণুগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে, মানে সংঘর্ষ হচ্ছে, সেটা কি হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে তাকেই বলা হচ্ছে গ্যাসের চাপ। তাহলে কি হচ্ছে, এইগুলো ধারে ধারে ছুটতে আছে। আমি যদি ধরি যে এই এরিয়াটা 1, মানে ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক, এক, এর মান হচ্ছে 1। এই একক ক্ষেত্রফলে এই অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে কি, যে পরিমাণ বল প্রয়োগ করছে, এই যে বল প্রয়োগ করছে, যে পরিমাণ বল প্রয়োগ করছে তাকে বলছে কি, চাপ। তাহলে কি হচ্ছে, চাপ। চাপ সমান কি, একক ক্ষেত্রফলে, তার মানে কি, ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে তাকেই বলছে চাপ। বলকে আমরা লিখি এফ দিয়ে, ক্ষেত্রফলকে লিখি এ দিয়ে। শর্টকাটে তোরা মনে রাখতে পারিস কি, বা পি সমান এফ বাই এ। পিটা হচ্ছে প্রেসার ফর চাপ, বলের ইংরেজি নাম হচ্ছে ফোর্স এফ, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া এ। পি সমান এফ বাই এ, বা চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। আমি বললাম যে একক ক্ষেত্রফলের উপর ওই অণুগুলো যে পরিমাণ বল প্রয়োগ করছে, মানে তুই যদি দৌড়াতিস, ওখানে যদি ছুটতিস, তুই যদি দেওয়ালে ধাক্কা মারতিস, একটা তো বল প্রয়োগ করতিস না দেওয়ালে। ছুটতিস মানে এইরকম নয় যে দেওয়ালে গেছে থেমে গেলি, এরকম তো হবে না। তুই, আমি বলছি তো, চোখ বন্ধ করে দৌড়াচ্ছিস এপাশ ওপাশ, তাহলে কি তুই দেওয়ালে গিয়ে ধাক্কা মারতিস? তাহলে তুই ধাক্কা মারতিস যে ওই যে বলটা, তুই যে ওই বলটা প্রয়োগ করছিস, একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করছিস তাকেই বলছে চাপ। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে চাপ তো আমরা পেয়ে গেলাম যে কি বলে চাপ। এবারে হচ্ছে চাপটা আমরা মাপবো কিভাবে, মেজার করবো কিভাবে চাপটা? তার কোনো একটা নিশ্চয়ই যন্ত্র থাকবে বা কিছু থাকবে যার সাহায্যে আমরা চাপটা মেজার করতে পারবো, যে কত চাপ আছে ওখানে। সেই চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি, যদি চাপ মাপার যন্ত্রের নাম, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। কোনো আবদ্ধ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার, লিখে নে, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে। আবদ্ধ গ্যাসের চাপ, আবদ্ধ গ্যাসের চাপ, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে অনেক সময়। আচ্ছা, এটা তো হয়ে গেল যে আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয়। এবারে ম্যানোমিটার হচ্ছে কি, দু রকমের হয়। একটা হচ্ছে কি খোলা মুখ ম্যানোমিটার, আর একটা হচ্ছে কি বদ্ধ মুখ। তাহলে ক রকমের হয়, দু রকমের। এক নম্বর হচ্ছে কি খোলা মুখ, আর একটা হচ্ছে কি, যেটা বললাম কি, বদ্ধ মুখ। তাহলে এবার নিশ্চয়ই প্রশ্ন আসবে যে দু রকমের তো হলো, তাহলে তাহলে ম্যানোমিটারে আমরা জানি চাপ মাপা যায়, তাহলে দু রকমের কারণ কি, খোলা মুখ কখন ব্যবহার করা হয়, বদ্ধ মুখ কখন ব্যবহার করা হয়? খোলা মুখ হচ্ছে ব্যবহার করা হয় কখন, যখন এই যে আবদ্ধ গ্যাসটা আছে, আমি অন্য কালারে লিখছি যাতে বুঝতে পারিস তোরা, এই যে আবদ্ধ গ্যাসের চাপ যে মেজার করে, এই আবদ্ধ গ্যাসের চাপ যদি বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হয় তখন হচ্ছে খোলামুখ ম্যানোমিটার। তাহলে আবদ্ধ গ্যাসের চাপ কি, যখন বায়ু মণ্ডলীয় চাপের কাছাকাছি, লিখে নে তোরা, শুধু এটাই লিখে রাখ, বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হলে। আর আমি শেষে কোশ্চেন লিখে দেবো, কি কোশ্চেন আসে সেইগুলো তোরা লিখে নিবি, বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হলে, ঠিক আছে? স্যার আর কোশ্চেনটা লিখবো আবদ্ধ গ্যাসের চাপ আমি কি? আমি শেষে যখন মানে যখন পড়ানো শেষ হয়ে যাবে, শেষের দিকে আমি তোদের কোশ্চেন লিখে দেবো, কি কি কোশ্চেন এখান থেকে আসে, বোঝা গেল? ঠিক আছে। এখন শুধু এখন যেটা লেখা আছে সেটা লিখে নে। আর কি বদ্ধমুখটা তাহলে কখনো কি হবে,
খোলা মুখটা যদি বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হয় তাহলে বদ্ধ মুখটা কি হবে? আবদ্ধ গ্যাসের চাপ খুব কম হলে, বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হবে না, অনেক কম হবে। তাহলে বদ্ধ মুখ কখন হবে? আবদ্ধ গ্যাসের চাপ খুব কম হলে। বোঝা গেল? খুব কম হলে। তাহলে যদি বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হয়, বায়ুমণ্ডলীয় চাপ মানে আমরা যেখানে আছি ওটাই বায়ুমণ্ডলীয় চাপ, তার যদি খুব কাছাকাছি হয় আবদ্ধ গ্যাসের চাপ তাহলে খোলামুখ ম্যানোমিটার, আর যদি চাপ খুব কম হয় তখন কি বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করা হয়। দেন আমি নেক্সট যাচ্ছি। তাহলে আবদ্ধ গ্যাসের চাপ বললাম। এবার যে এতক্ষণ যে বললাম বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ তাহলে কে মেজার করে? আবদ্ধ গ্যাসের চাপ মেজার করে কে? ম্যানোমিটার। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কে মেজার করে? এটাও প্রচুর পরীক্ষায় আছে। বায়ুমণ্ডলীয় চাপ মেজার করে কে? ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ লিখে নে, পরীক্ষায় কোশ্চেনটা আসে। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কিসে বললাম? ব্যারোমিটার। আচ্ছা, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের এখনো আসবে, তুই পরেও পড়িস সেখানেও আসবে। সেটা হচ্ছে কি, বারবার বলেছি যে সবসময় একক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এখানে আমরা লিখেছি কি, বল বলেছি, ক্ষেত্রফল বলেছি, চাপ বলেছি। তো এইগুলোর কি হচ্ছে একক মাস্ট, পরীক্ষায় প্রচুর আসে। শুধু আমি বলছি না যে বল ক্ষেত্রফল চাপ, যেটাই পড়বি তোরা, যেটাই পড়বি সবসময় তার কি একক মাস্ট। তাহলে এখানে কি কি আছে? বল, যেগুলো পড়লি এখন, বল, ক্ষেত্রফল, আর কি চাপ, এদের সবগুলোর একক ভালো করে পড়বি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা চ্যাপ্টারে যাবো। চ্যাপ্টার মানে নেক্সট এর পরেই গ্যাসের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এতক্ষণ কি বললাম একবার রিভাইজ, যে গ্যাসের আচরণ কি হয়, কিসের কিসের উপর নির্ভর করে, বা সেইগুলো চেঞ্জ হলে গ্যাস কিভাবে বিহেভ করে, কিভাবে আচরণ করে সেইগুলো। আর সেখানে আমরা চারটা ধর্ম পড়লাম, যে কি কোনগুলোকে পরিমাপ করা যায়। ভর পড়লাম, আয়তন, চাপ ও তাপ। তারপরে কি হচ্ছে মেন যে দুটো জিনিস, চাপ আর আয়তন, ভরও আছে আমি বলছি, চাপ আর আয়তন, সেগুলো নিয়ে ডিসকাশন করলাম। প্রথমে বললাম চাপ কি সেটা বললাম, তারপরে বললাম চাপ কিসের সাহায্যে পরিমাপ করা হয়। সেখানে দুটো জিনিস এলো, আবদ্ধ গ্যাসের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। আবদ্ধ গ্যাসের চাপ কি ম্যানোমিটারের সাহায্যে মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপ কি ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়। তারপরে এলাম ম্যানোমিটার। ম্যানোমিটারের দুটো জিনিস হয়, খোলামুখ আর বদ্ধমুখ ম্যানোমিটার। যদি বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হয় আবদ্ধ গ্যাসের চাপ তাহলে খোলামুখ ম্যানোমিটার, আর আবদ্ধ গ্যাসের চাপ যদি খুব কম হয় তার থেকে, বায়ুমণ্ডলীয় চাপের থেকে, তাকে কি বলে? বদ্ধমুখ ম্যানোমিটার। এইগুলো বললাম। তারপর এটা এটা তো নর্মাল একটা কোশ্চেন, যে বল, ক্ষেত্রফল, চাপ যেগুলো আমরা পড়েছি তার একক তোর আগেও পড়েছিস, আমি বলছি না। নেক্সট যেটা খুব একটা ইম্পর্টেন্ট, তোদের পরীক্ষায় প্রচুর বার পড়েছে, বয়েলের সূত্র। লিখে নে আর ভালো করে পড়বি, বয়েলের সূত্র পরীক্ষায় পড়বে। বয়েলের সূত্র পুরো বই থেকে পুরো বুঝতে তো হবেই তোকে। আর সংখ্যাটা, যে কোনো সংজ্ঞা সবসময় কি বইয়ের মতো লিখতে হবে, তুই নিজে বানিয়ে লিখতে পারবি না। মানে এমন এমন জিনিস থাকে, তুই যদি সেগুলোকে বাদ দিয়ে দিস সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে যাবে, মানে সেটা সংজ্ঞা থাকবে না। তুই কোনো একটা কিছু লিখতে বলেছে, বানিয়ে বানিয়ে লিখে দে ইতিহাস, কিন্তু যেগুলো সূত্র সেইগুলো তুই খুব একটা বেশি বানাতে পারবি না, একটু আধটু তুই চেঞ্জ করতে পারিস। কিন্তু যে ভাইটাল ভাইটাল যে পয়েন্ট, মেন মেন যে পয়েন্ট, মেন মেন যে লাইন থাকে, সেইগুলো তুই কোনো দিনও বাদ দিতে পারবি না। সেই জন্য বলছি, যেইগুলো সূত্র, যেইগুলো সেইগুলো সবসময় চেষ্টা করবি বইয়ের মতো লেখার। আচ্ছা, দেন আসি বয়েলের সূত্র। তাহলে বুঝতেই পারছিস কে দিয়েছিল নাম শুনে, বয়েল দিয়েছিল। তাহলে বয়েল হচ্ছে কি একজন ইংরেজি বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল, তিনি যে সূত্রটা দিয়েছিল সেটাই বয়েলের সূত্র। তবে কি হচ্ছে, বয়েলের সূত্র বলে এটা লিখে দিস না যে বয়েল যে সূত্রটা দিয়েছিল তাকেই বয়েলের সূত্র বলে, এটা সূত্র নয়, ঠিক আছে? সূত্রটা পরে আছে, বয়েলের নাম অনুসারে বয়েলের সূত্র। আচ্ছা দেন তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে
যদি তুই উষ্ণতা স্থির রাখিস, টি মানে টেম্পারেচার, উষ্ণতা, উষ্ণতা স্থির, তাহলে টি স্থির, আর কি উষ্ণতা স্থির রাখিস, আর কি ভর এম, ভর যদি স্থির রাখিস বা কোনো একটা নির্দিষ্ট ভর নিস, তাহলে কি হবে, তুই যে গ্যাসটা নিচ্ছিস ওই গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সূত্রটা সবাই খাতায় লিখে নে, ভালো করে লিখে নে, পড়তে হবে, পরীক্ষায় আসবে, টেস্ট, ইউনিট টেস্টে সব জায়গায় আসবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের, তোরাও লিখতে থাক, তাহলে তোদের পড়াও হয়ে যাবে না। স্থির উষ্ণতায় কোনো বলছি স্যার সংখ্যায় লিখবো না কথায় লিখবো? কোথায়, অবশ্যই কোথায়। আমি এটা তোদের শর্টে বলার জন্য জাস্ট লিখে দিয়েছি টি স্থির, আমি লিখে দেখ তারপর লিখছি, দেখ স্থির উষ্ণতায়, দেখতে পাচ্ছিস, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। গ্যাসের আয়তন, বয়েলের সূত্র কথায় লিখবো? হ্যাঁ কোথায় লিখতে হবে, ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর তোদের অনেকেই জানিস না হয়তো ব্যস্তানুপাত কি, আমি বলে দিচ্ছি সবকিছু, আমি ধরছি তোরা কিছু জানিস না, সেখান থেকে শুরু করছি। ব্যস্তানুপাত কি? আচ্ছা, স্থির উষ্ণতা মানে বুঝতেই পারছিস, স্থির উষ্ণতা মানে কি, উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না, উষ্ণতা কনস্ট্যান্ট স্থির, যদি 30 ডিগ্রি থাকে 30 ডিগ্রি, 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, যা আছে স্থির। আমি এটা সার্টেন নিয়ে নিয়েছি উষ্ণতা। তারপরে কি বলেছে, কোনো নির্দিষ্ট ভরের, ধর আমি নিয়ে নিয়েছি T=25, আমি বলছি জাস্ট T=25, মানে আমি নিয়ে নিয়েছি 25, এটা চেঞ্জ করবো না আমি, স্থির কনস্ট্যান্ট। ধর আমি তারপরে, স্যার হ্যাঁ বল। বলছি আপনার লেখাতে লিখবো না বইয়ের লেখাতে লিখবো? আমার লেখাটাও পরীক্ষার লিখতে খাতায় পারিস, বইয়ের লেখাটাও লিখতে পারিস, যেটা ইচ্ছে। হয়তো বিভিন্ন নাম্বার, আপনার লেখাতে লিখলে নাম্বার পাবো তো? হ্যাঁ অবশ্যই 100%। এইটা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। এতটা। তো তারপরে কি বলছি, তাহলে কি টি সমান, এটা বোঝানোর জন্য কি T=25 ডিগ্রি নিয়ে নিয়েছি স্থির কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর বলছি ভর, ভরও বলছে কি নির্দিষ্ট ভরে, দেখ নির্দিষ্ট ভরে, আমি ভরও বলে দিয়েছি যে, ধরে নিয়ে যে ভর সমান আমি 1 গ্রাম, যাই হোক আমি এটা এমনি দামি ধরেছি, নর্মাল, এমনি কোনো কিছু না, এমনি নর্মাল, এক গ্রাম ভর ধরেছি, 1 গ্রাম, মিলিগ্রাম ধরে নি, যা ইচ্ছা। এই যে 1 মিলিগ্রাম ভর, এটা চেঞ্জ হবে না, স্থির, বলে দিচ্ছি নির্দিষ্ট ভরে, দেখ নির্দিষ্ট ভরে, মানে তুই যেটা নিবি ওই ভরটাই, ওটা চেঞ্জ হবে না। ওই যে ভরটা, আর এই যে গ্যাসটা নিয়েছিস, এই যে ভর মানে কি, এটা তো গ্যাস আছে, এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস আছে, সেই গ্যাসের যে আয়তন, এই যে দেখ, সেই গ্যাসের যে আয়তন, সেটা কি হয়, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক চিহ্ন লেখা হয় এরকম ভাবে, V∝2, এটাকে বলে ব্যস্তানুপাতিক, কি হলে 1/, হয়, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক চিহ্ন, ব্যস্তানুপাতিক হলে কি হয় 1/, আকারে লেখা হয়। মানে যদি আমি ধর y যদি ∝x লিখি, এটাকে বলে কি সমানুপাতিক, এটাকে বলে ব্যস্তানুপাতিক। আমি এক্ষুনি বোঝাচ্ছি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক মধ্যে পার্থক্য কি। y সমানুপাতিক x, এর মানে হচ্ছে x যদি বাড়ে y বাড়বে, x যদি কমে y কমবে। দেখ তার মানে হচ্ছে, দেখ x যেমন করছে y ও সেরকম করছে, দেখ তাই নয় কি, দেখ x বাড়লে y বাড়বে, x কমলে y কমবে, এটা হচ্ছে সমানুপাতিক। মানে তুমিও যদি বাড়ো আমিও বাড়বো, তুমি যদি কমে যাও আমিও কমে যাব, এটা হচ্ছে সমানুপাতিক, মানে যে যেমন সে তেমন। আর ব্যস্তানুপাতিক মানে কি, উল্টো হবে, তুমি যদি বাড়ো আমি কমে যাব, তুমি যদি কমে যাও আমি বেড়ে যাব, বোঝা গেল। সেই জন্য কি হচ্ছে 1/, উল্টো, দেখ 1/, এখানে ছিল ∝x, এখানে হচ্ছে 1/x, উল্টো হয়ে গেছে। তার মানে ওপরটা ছিল যদি x বাড়ে y বাড়বে, যদি x কমে y কমবে, যেটা সমানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়, যদি x বাড়ে y কমবে,
যদি এক্স কমে ওয়াই বাড়বে, উল্টো। তাহলে এখানে দেখ ব্যস্তানুপাতিক মানে কি, তাহলে যদি পি বাড়ে তাহলে ভি কমবে, আর যদি পি কমে তাহলে কি হচ্ছে ভি বাড়বে। বোঝা গেল না বুঝতে পারিস নি? বলছি স্যার ওই পি আর ভি এটা একবার বুঝান। হ্যাঁ, পি আর ভি বলছি যেটা, যে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি একটা বাড়লে আর একটা কমবে। তাহলে এখানে দেখ ভি প্রপোর্শনাল টু 1/p আছে, ব্যস্তানুপাতিক, তার মানে কি যদি পি বাড়ে, পি বাড়লে কি হবে, ভি কমবে। উল্টো বলছি না, এই যদি এটা বাড়ে তাহলে এটা কমবে, আর যদি পি কমে তাহলে কি হবে, উল্টো হবে। কি হবে, ভি হবে কি বাড়বে, তাই না? উল্টো হবে, পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে, উল্টো। এটা বাড়লে ওটা কমবে। বোঝা গেল? ব্যস্তানুপাতিক মানে এটা। আর সমানুপাতিক মানে, সমানুপাতিক মানে সমান, মানে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। না বুঝতে পারিস নি? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এইখান থেকে এটা বয়েলের সূত্র তো অবশ্যই ইম্পর্টেন্ট পড়ে পরীক্ষায়, আর এখান থেকে কি হয় অনেক গ্রাফ হয়, সেই গ্রাফগুলোও পরীক্ষায় পড়ে। এগুলো আমি পরের পেজে আঁকছি। তাহলে আমরা বললাম কি, ভি প্রপোর্শনাল টু 1/p। গ্রাফগুলো পরীক্ষায় আসে, এখান থেকে তো এটা পরীক্ষায় পাবিই পাবি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যেটা ইচ্ছে পেতে পারিস। আর আজকে জানি না কতটা পড়াবো, যদি চার্লসের সূত্র আর তার সঙ্গে এটা পড়াই তাহলে ওখান থেকে মাস্ট একটা 3 নম্বরে পাবিই পাবি। আর যাই হোক, এখন তাহলে কি ভি প্রপোর্শনাল টু 1/p। এবারে এই যদি আমি সমানুপাতিকটা তুলতে চাই তাহলে কি হয়, এখানে একটা ধ্রুবক আনতে হয়, যে কোনো একটা ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি, ভি সমান k/p। কেটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, এটা কি সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখান থেকে কিরকম আসবে, তোকে বলবে কি ভি বনাম পি এর লেখচিত্র আঁকো, পিভি পিভি বনাম হচ্ছে পি এর লেখচিত্র আঁকো, পিভি বনাম ভি এর লেখচিত্র আঁকো। যাই বলবে তোকে পরীক্ষায় আঁকতে হবে। এটা 2 নম্বর থাকতে পারে, শর্ট কোশ্চেনও থাকতে পারে, যেটা ইচ্ছে থাকতে পারে। আচ্ছা, তোরা লেখচিত্র কি এঁকেছিস কেউ কোনোদিনও? না স্যার। আচ্ছা, আমি তো তোকে বোঝাচ্ছি কেমন লেখচিত্র আঁকতে হয়। লেখচিত্র আঁকতে গেলে কি হয়, প্রথমে একটা তোকে এক্স ওয়াই রেখাটা আনতে হয়। এক্স সবসময় এই দিকে এক্স, ওপরের দিকে ওয়াই। বোঝা গেল? হরাইজন্টালি মানে হচ্ছে তোর ভূমির দিক সমান্তরাল হচ্ছে এক্স থাকে সবসময়, আর ভার্টিক্যালি লম্ব হবে কি থাকে, ওয়াই। এটা হচ্ছে জিরো, মানে ধরা হয় জিরো। এই যে ক্রস পয়েন্টটা যে দেখতে পাচ্ছি ওটা জিরো ধরা হয়, ঠিক আছে? এই ক্রস পয়েন্টটা জিরো ধরা হয়, জিরো, জিরো জিরো ধরা হয়। তাহলে এই দিকে থাকলে কি পজিটিভ, বুঝতে পারছি? উল্টো দিকে থাকলে কি হবে, নেগেটিভ। ওপরের দিকে থাকলে কি পজিটিভ, নিচের দিক থাকলে নেগেটিভ। এটা হচ্ছে সাধারণ জিনিস, মানে এটা কোনো কিছু নয়, সাধারণ জিনিস। জাস্ট একটা যদি কোনো গ্রাফ বা লেখচিত্র আঁকিস তার সাধারণ জিনিস, এক্সটা সবসময় ভূমির সমান্তরালে, ওয়াইটা ভূমির সঙ্গে পারপেন্ডিকুলার লম্ব দিকে। আর কি হচ্ছে জিরো জিরোর এই দিকটায় থাকলে পজিটিভ, এই দিকটায় থাকলে পজিটিভ, আর উল্টো দুদিকে নেগেটিভ। এটা হচ্ছে সাধারণ জিনিস। আচ্ছা, এবারে আমি বলছি কি ভি বনাম পি এর লেখচিত্র আঁকতে। এটা যদি আঁকতে হয় আমাকে কি করতে হবে? আচ্ছা, তোরা এটা এটা জানিস তো যে যদি একটা জিনিস বলি এক্স ওয়াই সমান 1 হয়, তাহলে বা এক্স সমান কি হবে, তাহলে 1/y হয়। মানে এখানে গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ আকারে হয়। এটা জানিস তো? না জানিস না? হ্যাঁ স্যার জানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি কি জানি, তাহলে ভি সমান k/p পেয়েছি আমরা। তো এটা হচ্ছে যেখানে সমানুপাতিক ধ্রুবক, মানে কি কে এর মান কখনো চেঞ্জ হবে না। কে এর মান যদি 10 হয় তো 10, যদি 15 হয় তো 15, 20 হলে 20, যা হবে একই থাকবে, চেঞ্জ হবে না। সেই জন্য নাম দেখ সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে? আচ্ছা, তোকে তাহলে ভি বনাম পি এ রাখতে বলেছে, তাহলে আমি ধরে নিলাম যে এ পাশে ভি আছে। ভি মানে কি, আচ্ছা বলছি ভি মানে কি, না আগেও লিখেছি আমি। ভি মানে কি ভলিউম, আয়তন, আয়তন। এই সূত্রটা লিখেছি দেখ, আয়তন চাপের সঙ্গে পরিবর্তিত হয়। ভি মানে হচ্ছে আয়তন, পি মানে হচ্ছে চাপ।
ভি মানে হচ্ছে আয়তন, পি মানে হচ্ছে চাপ। কেন? কারণ ভি এর পুরো নাম হচ্ছে ভলিউম, সেই জন্য ভি। আর ভলিউমের বাংলা আয়তন, চাপের ইংরেজি কি প্রেসার, তার জন্য পি। বোঝা গেল কেন? আচ্ছা, তাহলে ভি সমান যদি কে বাই পি হয়, তাহলে পি সমানও কে বাই ভি। যাই যাই, তো যেটা ইচ্ছা লিখতে পারিস। আচ্ছা, আমি কি কিসের জন্য বলছি তাহলে এটা হচ্ছে বলবো এবার। আচ্ছা, ধর আমি বলে দিলাম যে কে এর ভ্যালু একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। কে এর ভ্যালু কি 20, 10, 15 যা ইচ্ছা ধরতে পারিস। আমি যে একটা বোঝানোর জন্য বলছি কে সমান 20 ধরে নিচ্ছি আমি, কে সমান 20, ঠিক আছে? বা আরো কম হলে ভালো হয় মনে হচ্ছে, কে সমান 10, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা কনস্ট্যান্টে চেঞ্জ হবে না কখনো, এটা কিন্তু কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কনস্ট্যান্টে চেঞ্জ হবে না কখনো। এবার কি করছি আমরা, ভি এর ভ্যালু একটা একটা করে ধরবো। নর্মালি আমি ধরছি কি, প্রথমে ধরছি কি ভি এর ভ্যালু 1। তাহলে ভি এর ভ্যালু যদি 1 হয় আমি এখানে বসাবো। যদি ভি এর ভ্যালু 1 হয় তাহলে পি এর ভ্যালু কত হবে? তাহলে পি সমান কি হচ্ছে কে বাই ভি। কে এর ভ্যালু কত? 10, প্রথমে ধরে নিয়েছে কনস্ট্যান্ট 10। আর ভির ভ্যালু কত ধরেছি? 1। তা 10/1 মানে কত? 10। আচ্ছা, এবারে ধরবো কি ভির ভ্যালু ধরেছি 2, তাহলে পির ভ্যালু কত হবে? 10/2। কাটাকাটি করলে কত হবে? 5। আচ্ছা, এবারে ধরবো কি ভির ভ্যালু ধরছি 5, তাহলে পির ভ্যালু কত হবে? 10/5। কত হবে কাটাকাটি করলে? 2। যেটা ধরছি ভির ভ্যালু 10, তাহলে পি সমান কত হবে? 10/10, 1। আমি শুধু ছবিটা আঁকার জন্য বলছি, তোরা তোরা এইসব তোদের কিচ্ছু করতে হবে না, তোরা শুধু ছবিটা আঁকবি। লাস্টে যেটা আঁকবো তোদের শুধু পরীক্ষায় ওটা আঁকতে হবে, বা এমসিকিউ যদি থাকে তোকে ওটা সিলেক্ট করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আমি শুধু তোদেরকে দেখাচ্ছি কিভাবে এটা প্লে করছে, মানে কিভাবে খেলছে অ্যাকচুয়ালি, মানে কিভাবে ড্র হচ্ছে, গ্রাফটা কিভাবে ড্র হয় সেটা আমি তোকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এই পয়েন্টগুলো শুধু ড্র করব। আমি ধরে নেই ভি এর ভ্যালু এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পি এর ভ্যালু করছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, 1 নম্বরে ভি এর ভ্যালু কত? 1। পি এর ভ্যালু কত? 10। তাহলে ভি ভ্যালু কত? 1 এখানে, তাই না? 1 ঘর সরেছি ভি এর দিকে। পির দিকে কত ঘর সরবো? 10 ঘর। দেখ 10 ঘর হলে কোথায়? এখানে হচ্ছে, দেখ তাহলে এখানে হচ্ছে নাকি? ভালো করে দেখ, যদি কেউ না বুঝতে পারিস বল। এইরকম কিন্তু তোদের লেখচিত্রের পরে বহু আসবে, মানে এরকম ভাবে তোকে ড্র করতে হয় সোজা কথা। তার মানে এটার মানেটাকে আমি এর পাশে বড় করে দেখাচ্ছি। ভির ভ্যালু 1, পির ভ্যালু 10, তার মানে কি ভির দিকে 1 ঘর যাবে, পি এর দিকে 10 ঘর যাবে। দেখ ভি এর দিকে আমি 1 ঘর সরেছি, ওই ছবিটা দেখ, এই ছবিটার সঙ্গে ওপর ছবিটা মেলা। দেখ পি এর দিকে আমি 10 ঘর গেছি, দেখ না বুঝতে পারিস নি কেউ? এইখানে থেমে গেছে। ভি এর দিকে 1 ঘর গেছে, তারপর ওখান থেকে পি এর দিকে 10 ঘর গেছে। দেখ সেই জন্য দেখ এইখানে আসছে, দেখ আমি এটাই এঁকেছি, দেখ এইখানে ফুটকি দিয়েছি। দেখ বুঝতে পেরেছিস? দেন 2 নম্বরটা দেখ, তাহলে আশা করি বুঝতে পারবি। 2 নম্বরে কি আছে? ভি সমান 2, পি সমান 5। তার মানে কি ভি এর দিকে ও 2 ঘর যাবে, মানে এরকম। এই নিচেটা দেখ, ভি এর দিকে 2 ঘর যাবে, তারপরে কি পি এর দিকে 5 ঘর যাবে, এরকম। এইখানে এসে থেমে যাবে। তাহলে কি এখানে আমি আঁকি, যে এখানে ঘর ঘর এঁকে দিচ্ছি, দেখ 2 ঘর মানে এইখানে, দেখ এইখানে। এখান থেকে পির দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5, মানে এরকম একটা জায়গা, তাই না? এই জায়গাটায় আছে ও। কে বুঝতে পারিস নি বল? দেখ পির দিকে 2 ঘর গেছে, ভি এর দিকে 5 ঘর গেছে। দেখ কে বুঝতে পারিস নি বল? না বুঝতে পেরেছিস? 3 নম্বরটা দেখ। স্যার ওখানটা আর একবার বলুন। হ্যাঁ, 3 নম্বরটা দেখ, তাহলে বুঝতে পারবি আশা করি। 3 নম্বরটা দেখ, বলছে দেখ ভি এর দিকে 5 ঘর যাবে, ভি সমান 5, পি সমান 2। তার মানে কি ভি এর দিকে 5 ঘর যাবে, সেখান থেকে পি এর দিকে 2 ঘর যাবে। দেখ এগুলো যারা জানিস না তারাও শিখে যাবে অ্যাকচুয়ালি। তাহলে ভি এর দিকে 5 ঘর যাবে, দেখ 5 ঘর কোথায়? এই যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর। তাহলে 5 নম্বর ঘর এলো এইখানে, এতটা পর্যন্ত এলো। এখান থেকে কি পি এর দিকে 2 ঘর যাবে, দেখ 2 ঘর কোথায়? 1, 2, দেখ এরকম জায়গায়, দেখ 2 ঘরটা এরকম তো, তাহলে এরকম যাচ্ছে। তাহলে এখান থেকে 2 ঘর গেলে এইখান পর্যন্ত আসবে। আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, দাঁড়া।
এইখানে, তাই না? না বুঝতে পারিস? 4 নম্বরটা একেবারে ভি 10 ঘর যাচ্ছে, পি 1 ঘর যাচ্ছে। 10 ঘর কোথায়? ভি এর 10 ঘর এখানে, দেখ। তা 10 ঘর গিয়ে পির দিকে 1 ঘর যাবে এইখানে। না ক্লিয়ার হয়নি? স্যার বলছি এটা বড় করে করলেও হবে তো? হ্যাঁ, তুই যত বড় করতে পারিস। আমি বলছি জিনিসটা এরকম হয়। এবারে তুই যদি পয়েন্ট গুলোকে যোগ করে দিস, 4টা পয়েন্টকে, দেখতে কিরকম হবে? এরকম হবে না? ছোট করলেও হবে, বড় করলেও হবে, যেমন করতে পারি। সে তো তুই ছোট বড় তো তোর তোর লেখার উপরে ডিপেন্ড করছে। ঠিক তাহলে সেই আছে। সেই 4টা ছবিকে যদি যোগ করে দিই এরকম হবে না? 4টা যদি আমি লাইনগুলোকে যোগ করে দিই, লাইন নয়, যে পয়েন্টগুলো আছে, মানে অ্যাকচুয়ালি ছিল কি, আমি এখানে বড় করে দেখাচ্ছি তোর হিসাব মতো। ছিল এইখানে একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট। এই 4টা পয়েন্টকে যোগ করে দিলে কিরকম হচ্ছে? এরকম হচ্ছে না দেখতে, তাই না? হ্যাঁ স্যার। এইদিকে কি ছিল? ভি মানে কি আয়তন। এদিকে কি ছিল? প্রেসার, চাপ। পরীক্ষায় তোদের প্রচুর ইম্পর্টেন্ট এইগুলো, প্রচুর, মানে যে কোনোটা আসবে। একটা হলো এই যে লেখচিত্রটা পি বনাম ভি বা ভি বনাম পি, যাই কর, এই লেখচিত্রটা কিরকম দেখতে? সমপরাবৃত্ত। বোঝা গেল? তাহলে এটা কি হলো? সমপরাবৃত্ত। আচ্ছা, নেক্সট আর একটা ছবি আছে এখানে। কি ছবি? তাহলে আমরা পড়লাম কি, ভি সমান কে বাই পি বা পি সমান কে বাই ভি। আচ্ছা, গুণ করে দিই এটাকে স্যার সঙ্গে। বলছি আপনি দেখাচ্ছেন সব পিডিএফ এ পাঠিয়ে দেবেন? হ্যাঁ, পিডিএফ পাঠিয়ে দেবো। আমি যে স্ক্রিন রেকর্ড করছি, ভিডিও করছি, সেটাও পাঠিয়ে দেবো। দুটোই পাঠিয়ে দেবো। ঠিক তোরা আছে। যারা যারা ক্লাস করিসনি বা প্রবলেম হচ্ছে তারাও দেখতে পাবি, সবার সুবিধা হবে। পরে যারা ব্যাচ আসবে তারাও দেখতে পাবে আগে থেকে, কোনো অসুবিধা নেই। আমি পিডিএফও পাঠিয়ে দেবো, যা লেখাচ্ছি, কোশ্চেন লেখাবো সেগুলোও পাঠিয়ে দেবো। আচ্ছা, এটাকে যদি তোরা গুণ করিস তাহলে কি হবে? গুণ করে দে এটাকে, তাহলে গুণ করলে কি হবে? পিভি সমান কে, তাই না? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কি, পিভি সমান ধ্রুবক, মানে চাপ আর আয়তন তাকে যদি গুণ করিস, সেটা সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, একটা স্থির ভ্যালু দেবে, একটা ধ্রুবক ভ্যালু দেবে, কখনো চেঞ্জ হবে না। তাই তুই যদি পিভির সঙ্গে চাপ বা আয়তন যার ইচ্ছা গ্রাফ আঁক, লেখচিত্র আঁক, সেটা সবসময় কি একটা সবসময় সরল রেখা হবে। বোঝা গেল? সবসময় সরল রেখা হবে। তার মানে কি, আমি গ্রাফটা রেখে দেখাচ্ছি। একদিকে পিভি, একদিকে তুই ভি ধরতে পারিস বা পি ধরতে পারিস, তাতে কোনো যায় আসে না। কারণটা কি যায় আসে না কেন? তার কারণ তো পিভি সমান ধ্রুবক। তুই যার সঙ্গে ড্র কর, তুই যার সঙ্গে লেখচিত্র আঁক, পিভি সবসময় ধ্রুবক। মানে কি? কনস্ট্যান্ট লাইন। বোঝা গেল? সব সময় ধ্রুবক। না বুঝতে পারিস না? কারণ পিভি সমান ধ্রুবক, তো পিভির সঙ্গে যাই আঁক সে ধ্রুবক। না বুঝতে পারেন? এবার যদি ধর এটা T1 আছে, এবার ধর আরেকটা টেম্পারেচার দিচ্ছিস T2, যেটা হচ্ছে T1 এর থেকে বড়, ধর আমি বলছি জাস্ট, তাহলে কি হবে? এই পিভি ভ্যালুটা কি হচ্ছে? বেড়ে যাবে। কিন্তু বেড়ে গেলেও এটা কি হচ্ছে? সরল রেখাই হবে, ধ্রুবকই হবে, মানটা বেড়ে যাবে। বোঝা গেল? সিমিলারলি এখানেও সবসময় পরাবৃত্ত হবে। এটা যদি T1 হয়, T2 হলে কি হলো? যদি বেশি হয়, সেটা কিছু একটা ওপরে শিফট হয়ে যাবে। বোঝা গেল? T2, কিন্তু দেখতে একই রকম হবে। এটাও দেখ, দেখতে সরল রেখাই, চেঞ্জ হবে না, ওর মান চেঞ্জ হবে না কখনো, কিন্তু শুধু একটা শিফট হয়ে যাবে, মনে হচ্ছে যেন একটু উপরে উঠে যাচ্ছে। এটাই অঙ্কে যেরকম থাকে সেরকম না, নর্মালি নর্মালি ওরকম ঠিক আছে আসলেই স্যার। হবে। হ্যাঁ, আর সেই নাইনে যে ছিল লেখচিত্র, সেগুলো ঠিক তো আছে ভ্যালু স্যার। বসিয়ে বসিয়ে আঁকতে হতো, সেরকম না, নর্মালি। আচ্ছা, এবারে তোদের এখান থেকে একটা যে কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, নর্মাল একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তারা শুনেও থাকবি হয়তো। যদি আমরা বেলুনে ফু দিই, ধর একটা বেলুন আছে, বেলুনে ফু দিলে কি হয়? বেলুনের আয়তন বাড়ে, আর কি হয়? তার সঙ্গে সঙ্গে কি হয়? চাপও বাড়ে। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি এখানে বয়েলের সূত্রটা মানে না? কারণ আমরা বয়েলের সূত্রে কি পড়েছি? বয়েলের সূত্রে পড়েছি কি, এই যে দেখ এখানে কি লেখা আছে বয়েলের সূত্র, গ্যাসের আয়তন সেটা কি হয়? চাপের সঙ্গে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতে কি মানে কি?
এই যে নিচে লেখা আছে দেখ ব্যস্তানুপাতিক মানে কি লেখা আছে দেখ, এটা আবার উঠে গেল কোথা থেকে। ব্যস্তানুপাতিক মানে কি, যদি চাপ বাড়ে তাহলে কি হচ্ছে আয়তন কমবে, যদি চাপ কমে তাহলে আয়তন বাড়বে। আর বেলুন ফোলালে কি হয়, চাপও বাড়ে আয়তনও বাড়ে, তাই না? আয়তনও বাড়ে। হ্যাঁ, হ্যাঁ তাহলে এবার তোরা বল দেখি কেউ একজন ভেবে, বেলুন কি বলে বয়লের সুর ওটা মানছে কি মানছে না, দেখতে পাচ্ছিস? এটা তাহলে বেলুন, বেলুন ঠিক হ্যাঁ আছে, স্যার। এটা বেলুন। তোরা কেউ একটা এখানে ফু দিয়ে ফোলাচ্ছিস এটাকে, বেলুনটাকে, তাহলে আর আরো ফুলতে থাকবে এটা, এটা আরো ফুলতে থাকবে। তাহলে যত ফুলতে থাকবে কি হচ্ছে, এর ভেতরে যে অণুগুলো আছে তার চাপও বেশি দেবে, তাহলে কি হচ্ছে, চাপও বাড়ছে আয়তনও বাড়ছে। চাপ ও আয়তন দুই বাড়ছে। তাহলে তোরা ভাবতে থাক, কেউ একজন বল, চাপ ও আয়তন উভয়েই বাড়ছে। তাহলে কোশ্চেনটা কি, তাহলে তাহলে বয়েলের সূত্র কি মেনে চলছে? আচ্ছা, তাহলে কি হবে, মেনে চলছে কি চলছে না, বা ময়নের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না? তো এমনি হ্যাঁ নর্মালি, স্যার হচ্ছে। হ্যাঁ নর্মালি দেখে মনে হচ্ছে কি হচ্ছে, কিন্তু হচ্ছে না। হচ্ছে। কারণ চাপ আর আয়তন দুটোই তো এক। না দুটো বাড়ছে, হ্যাঁ তার জন্য হচ্ছে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ বয়েলের দুটোই সূত্র বাড়ছে। আরো একটা জিনিস আছে, ভালো করে যদি দেখিস তোরা, আরো একটা বয়েলের সূত্র জিনিস আছে কি, প্রথমের দুটো জিনিস, এই দুটো খুব জিনিস মানে খুবই ভাইটাল জিনিস দুটো, দেখে মনে হচ্ছে কিছু নয় কিন্তু অনেক ভাইটাল। কি, স্থির উষ্ণতা আর কি নির্দিষ্ট ভর। উষ্ণতা আর ভর যদি নির্দিষ্ট থাকে তাহলে এইটা হবে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে যেটা বললাম, চাপ বাড়লে ভি কমবে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। কিন্তু যদি উষ্ণতা বা ভর কোনোটা যদি পাল্টে যায় তাহলে তো আর বয়েলের সূত্র মানবে না, কারণ বয়েলের সূত্র তখনই প্রযোজ্য যখন উষ্ণতার ভর স্থির, তাই না? তাহলে তুই যদি আস্তে আস্তে, আচ্ছা দেখতে পাচ্ছিস এখানে, তুই যদি আস্তে আস্তে এখানে ফু দিতে থাকিস, বা এটা ফোলে কখন, যখন তুই ফু দিস, যখন তুই ফু দিস তাহলে এটা তো ফুলে যাচ্ছে ঠিক আছে, তাহলে কি এর মধ্যে ভরটা বাড়ছে না, বায়ুর ভরটা কি একই থাকছে না বাড়ছে? বাড়ছে তো না, তুই তো ফু দিচ্ছিস বায়ুটা ঢোকাচ্ছিস, মানে বাতাস ঢোকাচ্ছিস ওর মধ্যে, তাহলে এখানে কি হচ্ছে, ভরটা আর নির্দিষ্ট বাড়ছে। মনে হচ্ছে না, হ্যাঁ ভরটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। তার ফলে এখানে কি যে বয়েলের সূত্রটাই তো মানছে না আর, মানে বয়েলের সূত্রটা কি ছিল, যে ভর আর উষ্ণতা স্থির, এখানে কি হচ্ছে, তুই যখন ফু দিচ্ছিস তখন ভরও বেড়ে যাচ্ছে। তার ফলে কি হয়, এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। আর যদি প্রযোজ্যই না হয় তাহলে লঙ্ঘিত আর কি হবে, লঙ্ঘিত আর কোনো প্রশ্নই নেই, কারণ এখানে তো উষ্ণতার ভর স্থিরই নেই, তাহলে বয়েলের সূত্র তো প্রযোজ্যই নয় স্যার এখানে। লম্বিত মানে কি? লঙ্ঘিত মানে কি, মানে কি বলবো, লঙ্ঘিত মানে কি হচ্ছে, যে মানে ভেঙে ফেলছে না কিনা ওই জিনিসটাকে, উল্লঙ্ঘন করছে কিনা, মানে মানছে না এরকম টাইপের, মানছে না, মেনে চলছে কি, আচ্ছা এখানে লেখাই রয়েছে দেখ লিখেছে, মেনে চলছে কিনা। লঙ্ঘিত মানে কি, মেনে চলে না, মানে আমি তোমাকে পাত্তা দেই না, আমি তোমাকে মেনে চলি না, এটাই লঙ্ঘিত হওয়া মানে হচ্ছে মেনে না চলা, বোঝা গেল লঙ্ঘিত হওয়া। তাহলে আর এখানে কি হচ্ছে, বয়েলের সূত্র তো হ্যাঁ স্যার। প্রযোজ্যই হচ্ছে না, তো মেনে আর চলবে কি, তাই না? যদি যা বলিস যে একটা জাহাজ কি এ, রাস্তার মধ্য দিয়ে, একটা রাস্তার মধ্য দিয়ে একটা সাইকেল বেশি জোরে যাবে না জাহাজ বেশি জোরে যাবে, তো জাহাজ তো মানে রাস্তায় যাবে না, তাই না? মানে একটা রোডে কি জাহাজ যায়, জাহাজ যাবেই না তো রোডে, সেরকম ব্যাপার, মানে কোনো প্রযোজ্যই নয়। বয়েলের সূত্র যখনই আমরা বলেছিলাম কি, একটা ভর স্থির, তাই না? তো যেখানে তো ভরই স্থির নয় তাহলে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়, মানবে আর কোথা থেকে, তাই না? আচ্ছা তোদের কি আর পড়াবো না, এতটাই থাক নাকি, তোরা এটা ভালো করে পড়, দেখ যেইগুলো পড়ালাম যদি তোরা ভালো করে পড়িস আস্তে আস্তে করে গেলে আরামসে অনেক নাম্বার পেয়ে যাবে, অনেক নাম্বার পেয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোদের পড়তে হবে।
আচ্ছা, তো একটা দুটো কোশ্চেন করাই, মানে ম্যাথ করাই, মানে কি বলবো, প্রবলেম পরীক্ষা যেগুলো আসে, পরীক্ষায় কোশ্চেনও মানে অঙ্ক আছে এখান থেকে। কোশ্চেন লিখান না। হ্যাঁ, কোশ্চেন আমি লিখে দেবো, একটা দুটো তার আগে অঙ্ক করাই, তারপরে কোশ্চেন লেখাবো, তারপরে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? কোশ্চেন লিখে আর যারা পড়া যারা ধরবে তোদের না। পড়া ধরবো, তোরা তো পড়া ধরলে চলে যাস। আচ্ছা, আগে আমি একটা অঙ্ক করাই, তোরা দেখ, দেখ মানে তোরা চেষ্টা কর, ঠিক আছে? আচ্ছা, কি, আমি আমি শর্টে সব অ্যান্সারগুলো, মানে কোশ্চেনের এগুলো লিখে দিচ্ছি। একটা বেলুন, ধর তোদের বই থাকতে পারে হয়তো, ধর একটা বেলুন 95 সেমি পারদের চাপে, আমি এটা লিখে দিচ্ছি, আমি শর্টগুলো লিখে দিচ্ছি, কি পি সমান 95 সেমি এইচজি। এইচজি মানে কি, পারদ, পারদের চাপে কি হচ্ছে, পি এত লিখে দিলাম, আমি তোদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। তারপরে কি হচ্ছে, আয়তন বলে দিয়েছে, আয়তন কত, 0.8 লিটার। তাহলে কি হচ্ছে, একটা বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা স্থির রাখিস বা একই রাখিস, চাপ কমিয়ে 76 সেমি করে দিস, মানে এটা যদি P1 হয়, P2 কত, তাহলে 76 সেমি যদি করে দিস, তাহলে আয়তন কত হবে? বোঝা গেল না বোঝা যায়নি? প্রথমে ছিল কি, 95 সেমি পারদের চাপে আয়তন ছিল এত লিটার, 0.8 লিটার। তারপরে কি বলেছে, উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা স্থির রেখে যদি প্রেসারটাকে 76 সেমি এইচজি করে দিস, তাহলে আয়তন কত হবে? তাহলে এটা বুঝতেই পারছিস, বয়লের সূত্রের কোশ্চেন, কেন, উষ্ণতা স্থির। তাহলে বয়লের সূত্র কি বলেছিল, পিভি সমান ধ্রুবক, তাই না? এটাই তো বয়লের সূত্র, পিভি সমান ধ্রুবক। তার মানে কি, পিভি সমান ধ্রুবক মানে কি, যদি তুই আগে যেটা ছিল, যদি আগে P1 V1 থাকে, মানে চাপ P1 আয়তন V1 থাকে, আর পরে যদি P2 V2 হয়, এটা ধরছি আগে, এটা ধরছি পরে। আগে যদি P1 V1 থাকে, সেটা যদি পরে P2 V2 হয়, তাহলে কি হবে, আগে চাপ আর আয়তনের গুণফল যা হবে, পরে চাপ আর আয়তনের গুণফল তাই হবে। এটা মানে এটা। তাহলে বুঝ করিয়ে দে, এখানে বসিয়ে দে, এটা বসিয়ে দে, বসিয়েও দিতে পারিস, বা আগে ভিটুটা বার করে তারপরেও মান বসাতে পারিস, যেটা ইচ্ছা। তাহলে ভিটু বার করতে বলেছে, তাহলে ভিটু যদি বার করতে হয়, তাহলে পিটুটাকে কি করতে হবে, ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে গুণ আছে এখানে ভিটু, ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বা ভিটু সমান কি হবে, P1 V1 বাই P2। মান বস করে দিয়ে এখানে, সমান P1 এর মান কত, দেখ উপরে দেওয়া আছে 95, বসিয়ে দে। V1 এর মান কত, 0.8, তাই না? P2 এর মান কত, 76, কাটাকাটি কর, 19 4 76, 19 5 95, 4 2 8, 5 2 5 আর 0.2 গুণ করলে কত হবে, 1। তাহলে V2 সমান কত, 1 লিটার। তাহলে কি হচ্ছে, ওই বেলুনের আয়তন কত হচ্ছে, 1 লিটার হবে। এরকম তোদের অঙ্ক আসবে। বোঝা গেল কি বোঝা যায়নি বলে? এবার এখানে হয়তো আয়তন বের করতে দিয়েছে, কোথাও তোকে বলবে চাপ বের করো, ঠিক আছে? এরকম কোশ্চেন দেবে, এরকম ঘুরিয়ে ফিরে। বোঝা গেল কি বোঝা যায়নি বল? নেক্সট ওদের পরের দিন চার্লসের সূত্র করাবো, আর ওখান থেকে অঙ্ক করাবো, ওখান থেকে পড়তে পারে কোশ্চেন। আর যেটা পড়াচ্ছি, আগের দিনে যেটা পড়ালাম, আজকে যেটা পড়িয়েছি, ভালো করে পড়বি, কারণ এখন কম স্যার কম পড়া। আরেকবার অঙ্কটা বুঝান। অঙ্কটা হচ্ছে কি, আমি বললাম কি, পিভি সমান ধ্রুবক। তাহলে পিভি সমান ধ্রুবক হলে কি হবে, মানে তার মানে কি, পিভি সমান কখনো চেঞ্জ হয় না, মানে চাপ আর আয়তনের গুণফল কখনো চেঞ্জ হয় না। তুই যদি চাপ কমিয়ে দিস, আয়তন বেড়ে যাবে, চাপ বাড়িয়ে দিলে আয়তন কমে যাবে, কিন্তু কখনোই চাপ আর আয়তনের গুণফল চেঞ্জ হবে না। আগে হোক পরে হোক, তুই দুদিন রেখে দে, চেঞ্জ করে দে, যা ইচ্ছা চেঞ্জ করে দে, তুই দুটোর গুণফল কখনো চেঞ্জ হবে না, যদি অবশ্যই যদি উষ্ণতা আর ভর স্থির থাকে, অবশ্যই এটা মানতে হবে। তাহলে কি হবে, তাহলে আগে যদি P1 V1 হয়, পরে যদি P2 V2 হয়, এই দুটো অবশ্যই সমান হবে, কারণ এখানে উষ্ণতার ভর স্থির। সেই জন্য আমি কি করেছি, P1 V1 সমান P2 V2। এখানে বার করতে বলেছে কি V2, সেই জন্য আমি V2 বার করেছি, দেখ, তারপর V2 করেছি আমি।
ভি টু এটা কেন হয়েছে? কারণ দেখ ভি টুর সঙ্গে কি পি টু কি আকারে আছে, গুণ আকারে আছে, সেই জন্য ভি টু বার করতে হলে এটা এ পাশে নিয়ে যেতে হবে, আর এটা যেহেতু গুণ আছে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। দেখ পি টুটা ভাগ করে দিয়েছি আমি, তারপরে তো শুধু মান বসিয়ে দিয়েছি, পি ওয়ান এর মান 95, ভি ওয়ান এর মান 0.8, পি টুর মান 76, মান বসিয়ে কাটাকাটি করে দিয়েছি। কাটাকাটি করার পর বেরিয়েছে কত, 5.2, গুণ করলে কত হবে, 1 লিটার। বাস, অ্যান্সার 1 লিটার। 2 নম্বর থাকলে 2 নম্বর, পাক্কা, কিছু নেই। ঠিক আছে। আচ্ছা এবারে কোশ্চেন, কোশ্চেন কি কি হবে, কোশ্চেন লিখে নে। বোঝা গেল? কোশ্চেন লেখা শুরু কর। লাস্ট 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 1। আবদ্ধ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? আমি আর অ্যান্সার গুলো বলছি না, তোরা আমি অলরেডি আগে পড়িয়েছি, যদি না তখন লিখিস তো আবার বইটা পড়ে নিবি, বই আছে। কোশ্চেন নম্বর 2, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? প্রথমের অ্যান্সার ম্যানোমিটার, দ্বিতীয় অ্যান্সার ব্যারোমিটার। হয়ে গেল। 3, একক চাপ। এইটা কিন্তু সব সময় আমি এখানে বলছি বলে এখানে নয়, সব সময় চাপ, ক্ষেত্রফল, বল, এদের একক কি? এসআইতে সিজিএস বইয়ে আছে, ভালো করে পড়বি সিজিএস। 4 নম্বর কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, বয়েলের সূত্রটি লেখো বা বয়েলের সূত্রটি বিবৃত করো। বয়েলের সূত্রটি লেখো, গাণিতিক সমীকরণ লেখো। গাণিতিক সমীকরণ কি লেখা আছে? ভি প্রপোর্শনাল টু 1/p, বা ভি সমান k/p, বা পিভি সমান k। ঠিক আছে। কোশ্চেন নম্বর 5, ভি বনাম পি একটা, 2 নম্বর কি, পিভি বনাম ভি, আর এটা কি পড়েছি, পিভি বনাম পি। লেখচিত্র, লেখচিত্র আঁকো বা অঙ্কন করো, যাই হোক লেখচিত্র। আচ্ছা, কোশ্চেন নম্বর 6, লাস্ট কোশ্চেন, পিভি সমান ধ্রুবক, বা যেটা বললাম এক্ষুনি, কি বললাম, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পি থ্রি, যা থাকবে যত দিতে পারিস, সব যা কি হবে, সবাই কি হচ্ছে, সবাই সমান, সবাই সমান। কারণ কি, তুই যদি গুণ করিস তাহলে আগে কর পরে কর, তুই যা ইচ্ছা চেঞ্জ কর, দুটোর গুণফল সর্বদা ধ্রুবক হবে অবশ্যই। কখন? এটা আমি সবুজ কালিতে লিখে দিচ্ছি, কখন, যখন উষ্ণতা এবং ভর স্থির, তখনই হবে। উষ্ণতা চেঞ্জ হয়ে গেলে কিন্তু হবে না, তখন আলাদা, আমি পরে বলবো ওটা, তখনই হবে। এখান থেকে অঙ্ক। ঠিক আছে। আর একটা কোশ্চেন লিখতে পারিস, যেটা আমি অলরেডি বলেছি আগে, বেলুন ফোলালে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, কারণ ব্যাখ্যা করো। বোঝা গেল সবার? কোশ্চেন 7টা কোশ্চেন পরের দিন সবার জন্য পড়া হয়। যারা যারা ক্লাস হয়তো অ্যাবসেন্ট হচ্ছে বা বলছে একদিন পরে করব, দুদিন পরে করব, আমি কিন্তু এখন একবারে অল্প অল্প পড়াবো, পরেও পড়াবো অল্প অল্প, যাই হোক,
কিন্তু আমি যদি অল্প অল্প পড়াবো প্রথম থেকে করলে কি হয়, তোদের জিনিসটা অনেক বুঝতে সুবিধা হয়। আর যারা যারা জয়েন হবে তাড়াতাড়ি জয়েন করতে বলিস, কারণ যখন দেখ প্রথমের দিকের গুলো যখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন কিন্তু জয়েন করলে যদি স্যার বলে। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বল, কোশ্চেন বল। ফার্স্ট অধ্যায় থেকে হ্যাঁ কোশ্চেন বল, কি কোশ্চেন তোর? সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো কোনটা? তুই বল, আমি লিখিয়েছি এটা, CO2। হ্যাঁ, সব থেকে বেশি থাকে CO2, আর সব থেকে বেশি প্রভাব ফেলে হচ্ছে CFC, মানে বেশি গরম করে হচ্ছে প্রভাব CFC, আর সব থেকে বেশি প্রভাব থাকে, বেশি সৃষ্টিকারী পরিমাণে গ্যাস। থাকে হচ্ছে কি CO2, কার্বন ডাইঅক্সাইড। আর সব থেকে বেশি প্রভাব ফেলে মানে গরম করার ক্ষমতা হচ্ছে কার? CFC, ক্লোরোফ্লুরোকার্বন। আর সব থেকে বেশি থাকে কার্বন প্রভাব ডাইঅক্সাইড। সৃষ্টিকারী গ্যাস। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে হচ্ছে যেটা বললাম, তোদের যদি আর কেউ জয়েন হয় তাড়াতাড়ি জয়েন করতে বল, তাহলে কি হবে, প্রথম থেকে জিনিসটা বুঝতে পারবে। পরে পরে নাহলে যদি আবার বলে আমি আগেরটা পড়িনি স্যার একটু বলুন, তখন কিন্তু মানে তোদেরই অসুবিধা হবে, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এত পর্যন্ত থাক। আর আমি এটা হচ্ছে তোদের আমি আমার একটা ইউটিউবে আছে, ওখানে দিয়ে দেবো, তোদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর তোদেরকে পিডিএফও পাঠিয়ে দেবো, তোদের যার যার ইচ্ছা দেখতে পারিস, বা যারা যারা আসেনি তারাও দেখতে পারে। স্যার, বা কবে পাঠাবেন পিডিএফটা? আজকেই পাঠিয়ে দেবো। এখন? হ্যাঁ এখন? একটু পরেই, হ্যাঁ হ্যাঁ একটু পরেই। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ডটা অফ ঠিক করে নিই। আছে। ঠিক আছে, তোরা তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, তোরা তাহলে করে নিস। ঠিক আছে, গুড নাইট।